শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন গেল কদিন আগে। বলেছিলাম আগে একটা ঐতিহাসিক গল্প বলেছিলাম, আর আজকে বলবো একটা ব্যোমকেশের ওপরে একটা গল্প। বিখ্যাত যে ব্যোমকেশ চরিত্র, সেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়েরই সৃষ্টি। গল্পটার নাম হচ্ছে রক্তমুখী নীলা। গল্পটা বই থেকেই পড়ছি, কিন্তু বইতে একটু শুদ্ধ ভাষায় লেখা রয়েছে, আমি একটু চলতি ভাষায় বলছি। টেবিলের উপরে পা তুলে ব্যোমকেশ পা নাচাচ্ছিল। খোলা সংবাদপত্রটা তার কোলের ওপরে ছড়ানো। শ্রাবণের কর্মহীন প্রভাতে দুইজনে বাসায় বসে আছি। গত 4 দিন ঠিক এইভাবে কেটেছে। আজকেরও এই ধারাস্রাবী ধূসর দিনটা এইভাবে কাটবে ভাবতে ভাবতে বিমর্ষ হয়ে পড়ছিলাম। ব্যোমকেশ কাগজে মগ্ন, তার পা স্বেচ্ছা মতো নেচে চলেছে। আমি নীরবে সিগারেট টেনে চলেছি। কারো মুখে কোনো কথা নেই। কথা বলার অভ্যাস যেন ক্রমে ছুটে যাচ্ছে, কিন্তু চুপ করে দুজনে কাহাতেও বসে থাকা যায়। অবশেষে যা হোক একটা কিছু বলবার উদ্দেশ্যেই বললাম, খবর কিছু আছে? ব্যোমকেশ চোখ না তুলে বলল, খবর গুরুতর। 2জন দাগী আসামি সম্প্রতি মুক্তি লাভ করেছে। একটু আশান্বিত হয়ে জিজ্ঞাসা করলাম, কে তারা? একজন হচ্ছেন শরৎচন্দ্রের চরিত্রহীন, তিনি মুক্তি লাভ করেছেন বিচিত্রা নামক টকি হাউসে, মানে উপন্যাসের কথা বলছে। আর একজনের নাম হচ্ছে শ্রীযুত রমানাথ নিয়োগী, ইনি মুক্তি লাভ করেছেন আলিপুর জেল থেকে। 10 দিনের পুরনো খবর, তাই আজ কালকেতে দয়া করে জানিয়েছেন বলে সে ক্রুদ্ধ হতাশ ভঙ্গিতে কাগজখানা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। বুঝলাম সংবাদের অপ্রাচুর্যে বেচারা ভিতরে ভিতরে ধৈর্য হারাচ্ছে। অবশ্য আমাদের মতো পক্ষে নিষ্কর্মের অবস্থায় স্বাভাবিক, কিন্তু তাই বলে এই বর্ষার দিনে তাজা মুড়ি চাল ভাজার মতো সংবাদপত্রে 2-একটা গরম গরম খবর থাকবে না, এটাই বা কেমন কথা? বেকারের দল তবে বেঁচে থাকবে কিসের আশায়? তবু নেই মামার চেয়ে তো কানা মামা ভালো। বললাম, শরৎচন্দ্রের চরিত্রহীনকে তো চিনি, কিন্তু রমানাথ নিয়োগী মহাশয়ের সঙ্গে তো পরিচয় নেই। তিনি কে? ব্যোমকেশ ঘরময় পায়চারি করল। জানলা দিয়ে বাইরে বৃষ্টি ঝাপসা আকাশের পানে তাকিয়ে রইল। তারপর বলল, নিয়োগী মশাই নিতান্ত অপরিচিত নন। কয়েক বছর আগে তার নাম খবরের কাগজে খুব বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল, কিন্তু সাধারণ পাঠকের স্মৃতি এত কম যে 10 বছর আগের কথা মনে থাকে না। তা ঠিক, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো পেলাম না। কে তিনি? তিনি একজন চোর। ছিচকে চোর নয়, ঘটিবাটি চুরি করেন না। তার নজর কিছু উঁচু, মারিত গণ্ডা আর লুঠিত ভাণ্ডার। বুদ্ধিও যেমন অসাধারণ, সাহসও তেমনি অসীম। ব্যোমকেশ শখের দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আজকাল আর এরকম লোক পাওয়া যায় না। বললাম, দেশে দুর্ভাগ্য, সন্দেহ নেই, কিন্তু তার নাম বড় বড় অক্ষরে খবরের কাগজে উঠেছিল কেন? কারণ শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে গিয়েছিলেন এবং প্রকাশ্য আদালতে তার বিচারও হয়েছিল। টেবিলের ওপর সিগারেটের টিন রাখা ছিল। একটা সিগারেট তুলে নিয়ে ব্যোমকেশ যত্ন সহকারে ধরালো। তারপর আবার চেয়ারে বসে পড়ে বলল, 10 বছর হয়ে গেল, কিন্তু এখনও ঘটনাগুলো বেশ মনে আছে। তখন আমি সবেমাত্র এ কাজ আরম্ভ করেছি। তোমার সঙ্গে দেখা হবার আগে দেখলাম ঔদাস্য ভরে বলতে আরম্ভ করে সে নিজেই নিজের স্মৃতিকথা আকৃষ্ট হয়ে পড়েছে। বর্ষার দিনে যখন অন্য কোনো মুখরোচক খাদ্য হাতের কাছে নেই, তখন স্মৃতিকথায় চলুক, এই ভেবে আমি বললাম, গল্পটা বলো শুনি। ব্যোমকেশ বললাম, গল্প কিছু নেই, তবে ব্যাপারটা আমার কাছে একটা কারণে রহস্যময় হয়ে আছে। পুলিশ খেটেছিল খুব এবং বাহাদুরিও দেখিয়েছিল অনেক, কিন্তু আসল জিনিসটি উদ্ধার করতে পারেনি। আসল জিনিসটি কি? তবে বলি, শোনো। সেই সময় কলকাতা শহরে হঠাৎ জহরত চুরির খুব ধুম পড়ে গিয়েছিল। আজ জওহরলাল হীরালালের দোকানে চুরি হচ্ছে, তো কাল দত্ত কোম্পানির দোকানে চুরি হচ্ছে, এই রকম ব্যাপার। দিন 15-র মধ্যে 5খানা বড় বড় দোকান থেকে প্রায় 3-4 লক্ষ টাকার হীরা জহরত লোপাট হয়ে গেল। পুলিশ সজোরে তদন্ত লাগিয়ে দিল। তারপর একদিন মহারাজ রমেন্দ্র সিংয়ের বাড়িতেও চুরি হলো। মহারাজ রমেন্দ্র সিংয়ের পরিচয় দিয়ে তোমায় অপমান করব না,
বাঙালির মধ্যে তার নাম জানে না এমন লোক কমই আছে। যেমন ধনী তেমনি ধার্মিক, তার মতো সহৃদয় দয়ালু লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না। সম্প্রতি তিনি একটু বিপদে জড়িয়ে পড়েছেন, কিন্তু সে থাক। ভালো ভালো জহরত সংগ্রহ করা তার একটা শখ ছিল। বাড়িতে দোতলা একটা ঘরে তার সংগৃহীত জহরতগুলো কাচের শোকেসে সাজানো থাকতো। সতর্কতার অভাব ছিল না। সেপাই শান্তি চৌকিদার অষ্টপ্রহর পাহারা দিত। কিন্তু তবু একদিন রাত্রিবেলা চোর ঢুকে দুজন চৌকিদারকে অজ্ঞান করে তার কয়েকটা দামি জহরত নিয়ে পালালো। মহারাজের সংগ্রহে একটা রক্তমুখী নীলা ছিল। সেটা তার অত্যন্ত প্রিয়। নীলাটাকে মহারাজ নিজের ভাগ্যলক্ষ্মী মনে করতেন। সর্বদা আঙ্গুলে পড়ে থাকতেন। কিন্তু কিছুদিন আগে সেটা আংটিতে আলগা হয়ে গিয়েছিল বলে খুলে রেখেছিলেন। বোধহয় ইচ্ছে ছিল স্যাঁকড়াটাকে মেরামত করে আবার আঙ্গুলে পরবেন। চোর সে নীলাটাও নিয়ে গিয়েছিল। নীলা সম্বন্ধে তুমি কিছু জানো কি না আমি বলতে পারবো না। নীলা জিনিসটা হিরে, তবে নীল হিরে। অন্যান্য হীরের মতো কিন্তু কেবল ওজনের ওপরে এর দাম হয় না। অধিকাংশ সময়, অন্তত আমাদের দেশে, নীলার দাম ধার্য হয় এর দৈব শক্তির ওপরে। নীলা হচ্ছে শনি গ্রহের পাথর। এমন অনেক শোনা গেছে যে পয়মন্ত নীলা ধারণ করে কেউ কোটিপতি হয়ে গেছে, আবার কেউ বা রাজা থেকে ফকির হয়ে গেছে। নীলার প্রভাব কখনো কখনো শুভ, কখনো বা ঘোর অশুভ। একই নীলা যে সকলের কাছে সমান ফল দেবে তার কোনো মানে নেই। একজনের পক্ষে যে নীলা মহাশুভকর, অন্যের কাছে সেই নীলাই সর্বনেশে হতে পারে। তাই নীলার দাম তার ওজনের ওপরে নয়, বিশেষত রক্তমুখী নীলার। 5 রতি ওজনের একটি নীলার জন্য আমি একজন মারোয়ারিকে 11,000 টাকা দিতে দেখেছি। এটা কিন্তু অনেক আগেকার কথা। লোকটা যুদ্ধের বাজারে চিনি আর লোহার ব্যবসা করে ডুবে গিয়েছিল। তারপর, কিন্তু সে গল্প আরেক দিন বলবো। আমি কুসংস্কারাচ্ছন্ন গোড়া হিন্দু নই। ভূত প্রেত মারণ উচাটন বিশ্বাস করি না। কিন্তু রক্তমুখী নীলার অলৌকিক শক্তির ওপর আমার অটল বিশ্বাস। সে যাক, যা বলছিলুম, মহারাজ রমেন্দ্র সিংহের নীলা চুরি যাওয়াতে তিনি মহা হইচই বাঁধিয়ে দিলেন। তার প্রায় 25-30 হাজার টাকার মণিমুক্ত চুরি গিয়েছিল, কিন্তু তার কাছে নীলাটা যাওয়ায় সব থেকে মর্মান্তিক। তিনি ঘোষণা করে দিলেন যে চোর ধরা পড়ুক আর না পড়ুক, তার নীলা যে ফিরিয়ে এনে দিতে পারবে তাকে তিনি 2,000 টাকা পুরস্কার দেবেন। পুলিশ যথাসাধ্য করেই ছিল, এখন আরও উঠে পড়ে লেগে গেল। পুলিশের সব থেকে বড় গোয়েন্দা নির্মলবাবু তদন্তের ভার গ্রহণ করলেন। নির্মলবাবুর নাম বোধহয় তুমি শোনোনি। সত্যি বিচক্ষণ লোক। তার সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল। এখন তিনি রিটায়ার করেছেন। যা হোক, নির্মলবাবু তদন্ত হাতে নেবার 7 দিনের মধ্যে জহরত চোর ধরা পড়ল। চোর আর কেউ নয়, এই রমানাথ নিয়োগী। তার বাড়ি খানা তল্লাশ করে সমস্ত চোরাই মাল বেরোলো, কেবল সেই রক্তমুখী নীলাটা পাওয়া গেল না। তারপর যথাসময় বিচার শেষ হয়ে রমানাথ 12 বছরের জন্য জেলে গেল। কিন্তু নীলার সন্ধান তখনও শেষ হলো না। রমানাথ কোনো স্বীকারোক্তিও করলে না। শেষ পর্যন্ত মুক্তি পেরোইল। ওদিকে মহারাজ রমেন্দ্র সিংহ পুলিশের পেছনে লেগে রইলেন। পুরস্কারের লোভে পুলিশ অনুসন্ধান চালিয়েই চলল। রমানাথ জেলে যাওয়ার মাস 3 পরে নির্মলবাবু খবর পেলেন যে নীলাটা রমানাথের কাছেই আছে। কয়েকজন কয়েদি নাকি দেখেছে। জেলে পুলিশের গুপ্তচর কয়েদি ছদ্মবেশে থাকে তা তো জানোই, তারাই খবর দিয়েছে। খবর পেয়ে নির্মলবাবু হঠাৎ একদিন রমানাথের সেলে গিয়ে খানা তল্লাশ করলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। রমানাথ তখন আলিপুর জেলে ছিল। কোথায় যে নীলাটা সরিয়ে ফেললো কেউ খুঁজে বার করতে পারল না। তো সেই থেকে নীলাটা একেবারে লোপাট হয়ে গেছে। পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর কতকটা যেন নিজ মনেই বলল, মন্দ প্রবলেম নয়। এলাচের মতো একটা নীল রঙের পাথর একজন জেলের কয়েদি সেটা কোথায় লুকিয়ে রাখলো। কেসটা যদি আমার হাতে আসতো, চেষ্টা করে দেখতুম। 2,000 টাকা পুরস্কারও ছিল। ব্যোমকেশের অর্থ স্বগতোক্তি ব্যাহত করে সিঁড়ির ওপরে পদশব্দ শোনা গেল।
আমি সোজা উঠে বসে বললাম, লোক আসছে ব্যোমকেশ, বোধহয় মক্কেল। ব্যোমকেশ কান পেতে শুনে বলল, বুড়ো লোক, দামি জুতো, এই বর্ষাতেও মচমচ করছে, সম্ভবত গাড়ি মোটরে ঘুরে বেড়ান, সুতরাং বড় মানুষ, একটু খুঁড়িয়ে চলেন। হঠাৎ উত্তেজিত স্বরে বলে উঠল, অজিত, তাও কি সম্ভব? জানালা দিয়ে গলা বাড়িয়ে দেখো তো প্রকাণ্ড একখানা রোলস রয়েস সামনে দাঁড়িয়ে আছে কিনা। আছে আছে, ঠিক ধরেছি তাহলে। কি আশ্চর্য যোগাযোগ অজিত! যার কথা হচ্ছিল সে মহারাজ রমেন্দ্র সিংহ আসছেন। কেন আসছেন জানো? আমি সোৎসাহে বললাম, জানি, খবরের কাগজে পড়েছি তার সেক্রেটারি হরিপদ রক্ষিত সম্প্রতি খুন হয়েছে, সেই বিষয়ে হয়তো। দ্বারে টোকা পড়ল। দ্বার খুলে ব্যোমকেশ, আসুন মহারাজ বলে যে লোকটিকে সসম্ভ্রমে আহ্বান করল, সাময়িক কাগজপত্রে তার অনেক ছবি দেখে থাকলেও আসল মানুষটিকে এই প্রথম চাক্ষুষ করলাম। সঙ্গে লোক লস্করের আড়ম্বর নেই, অত্যন্ত সাদাসিধা ধরনের মানুষ, ঈষৎ রুগ্ন ক্ষীণ চেহারা, পায়ের একটা দোষ থাকাতে একটু খুঁড়িয়ে চলেন। বয়স বোধ করি 60 পার হয়ে গেছে, কিন্তু বার্ধক্যের লোলচর্ম তার মুখখানিতে কুৎসিত করতে পারেনি, বরং একটি স্নিগ্ধ প্রসন্নতা মুখে জরাজনিত বিকারকে মহিমান্বিত করে তুলেছে। মহারাজ একটু হেসে ব্যোমকেশের মুখের পানে চাইলেন। তার দৃষ্টিতে ঈষৎ বিস্ময়ও প্রকাশ পেল। বললেন, আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি আমার প্রতীক্ষা করছিলেন। আমি আসবো সেটাকে আগে থাকতে অনুমান করেছিলেন নাকি? ব্যোমকেশও হাসল। এত বড় সৌভাগ্য আমি কল্পনা করতেও পারিনি, কিন্তু আপনার সেক্রেটারির মৃত্যুর কোনো কিনারায় যখন পুলিশ করতে পারল না, তখন আশা হয়েছিল হয়তো মহারাজ স্মরণ করবেন। কিন্তু আসুন, আগে বসুন। মহারাজ চেয়ারে বসলে ধীরে ধীরে বললেন, হ্যাঁ, আজ 5 দিন হয়ে গেল পুলিশ তো কিছুই করতে পারল না, তাই ভাবলুম দেখি যদি আপনি কিছু করতে পারেন। হরিপদর ওপর আমার একটা মায়া জন্মে গিয়েছিল, তাছাড়া তার মৃত্যুর ধরনটাও এমন ভয়ঙ্কর। মহারাজ একটু থামলেন। অবশ্য সে সাধু লোক ছিল না, কিন্তু আপনারা তো জানেন ওই রকম লোককে সৎপথে আনবার চেষ্টা করা আমার একটা খেয়াল। আর সব দিক থেকে দেখতে গেলে হরিপদের এক মন্দ লোকও ছিল না, কাজকর্ম খুবই ভালো করত, আর কৃতজ্ঞতাও যে তার অন্তরে ছিল সে প্রমাণও আমি অনেকবার পেয়েছি। ব্যোমকেশ বলল, মাফ করবেন, হরিপদবাবু সাধু লোক ছিলেন না এ খবর তো জানতাম না। তিনি কোন দুষ্কার্য করেছিলেন? মহারাজ বললেন, সাধারণে যাকে দাগি আসামি বলে সে ছিল তাই। অনেকবার জেল খেটেছিল। শেষবার জেল থেকে বেরিয়ে যখন আমার কাছে। ব্যোমকেশ বলল, দয়া করে সব কথা গোড়া থেকে বলুন। খবরের কাগজে বিবরণ আমি পড়েছি বটে, কিন্তু তা এত অসম্পূর্ণ যে কিছুই ধারণা করা যায় না। আপনি মনে করুন আমরা কিছুই জানি না। সব কথা আপনার মুখে স্পষ্টভাবে শুনলে ব্যাপারটা বুঝবার সুবিধা হবে। মহারাজ বললেন, বেশ, তাই বলছি। তারপর গলাটা ঝেড়ে নিয়ে আস্তে আস্তে বলতে আরম্ভ করলেন। আন্দাজ মাস 6 কথা হবে। ফাল্গুন মাসের মাঝামাঝি হরিপদে প্রথম আমার সঙ্গে দেখা করতে এলো। আগের দিন জেল থেকে বেরিয়েছে, আমার কাছে কোনো কথাই গোপন করলো না। বলল, আমি যদি তাকে সৎপথে চলবার একটা সুযোগ করে দিই তাহলে সে আর বিপথে যাবে না। তাকে দেখে তার কথা শুনে দয়া হলো। বয়স বেশি নয়, 40-এর নিচেই, কিন্তু এরই মধ্যে 4 জেল খেটেছে। শেষবারে চুরি, জালিয়াতি, নাম হারিয়ে পরের দস্তখতে টাকা নেওয়া ইত্যাদি কয়েকটা গুরুতর অপরাধে লম্বা মেয়াদ খেটেছে। দেখলুম অনুতাপও হয়েছে। জিজ্ঞাসা করলুম, কী কাজ করতে পারো? বললে, লেখাপড়া বেশি শেখবার অবকাশ পায়নি, 19 বছর থেকে ক্রমাগত কাজ জেলেই খাটছি, তবু নিজের চেষ্টায় শর্ট হ্যান্ড টাইপিং শিখেছি। যদি দয়া করে আপনি নিজের কাছে রাখেন, প্রাণ দিয়ে আপনার কাজ করব। হরিপদকে প্রথম দেখেই তার উপর আমার একটা মায়া জন্মেছিল। কি জানি কেন ওই জাতীয় লোকের আবেদন আমি অবহেলা করতে পারি না। তাই যদিও আমার শর্ট হ্যান্ড টাইপিস্টের দরকার ছিল না, তবু 50 টাকা মাইনে দিয়ে তাকে নিজের কাছে রাখলুম। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, কাছেই একখানা ছোট বাসা ভাড়া করে থাকতে লাগলো। কিছুদিনের মধ্যে দেখলুম লোকটি অসাধারণ কর্মপটু আর বুদ্ধিমান। যে কাজ তার নিজের নয় তাও এমন সুচারুভাবে করে রাখে যে কারোর কিছু বলবার থাকে না। এমনকি ভবিষ্যতে আমার কী দরকার হবে তা আগে থাকতে আন্দাজ করে তৈরি করে রাখে।
মাস 2 যেতে না যেতেই সে আমার কাছে একেবারে অপরিহার্য হয়ে উঠল। হরিপদ না হলে কোনো কাজই যেন চলে না। এই সময় আমার প্রাচীন সেক্রেটারি অবিনাশবাবু মারা গেলেন। আমি তার জায়গায় হরিপদকে নিযুক্ত করলাম। এই নিয়ে আমার আমলাদের মধ্যে একটু মন কষাকষিও হয়েছিল, কিন্তু আমি সেসব গ্রাহ্য করিনি। সব থেকে উপযুক্ত লোক বুঝেই হরিপদকে সেক্রেটারি পদ দিয়েছিলাম। তারপর গত 4 মাস ধরে হরিপদ খুব দক্ষতার সঙ্গে সেক্রেটারির কাজ করে এসেছে, কখনো কোনো ত্রুটি হয়নি। নিম্নতন কর্মচারীরা মাঝে মাঝে আমার কাছে তার নামে নালিশ করত, কিন্তু সেসব নিতান্ত বাজে নালিশ। হরিপদর নামে কলঙ্ক পড়েছিল বটে, জেলের দাগ তো সহজে মোছে না, কিন্তু শেষ পর্যন্ত তার চরিত্র যে একেবারে বদলে গিয়েছিল তাতে সন্দেহ নেই। আমার মনে হয় অভাবের তাড়নায় সে অসৎ পথে গিয়েছিল, তাই অভাব দূর হবার সঙ্গে সঙ্গে তার দুষ্প্রবৃত্তিও কেটে গিয়েছিল। আমাদের জেলখানা খুঁজলে এই ধরনের কত লোক যে বেরোয় তার সংখ্যা নেই। সে যা হোক, হঠাৎ গত মঙ্গলবারে যে ব্যাপার ঘটল তা একেবারে অভাবনীয়। খবরের কাগজে অল্প বিস্তর বিবরণ আপনারা পড়েছেন, তাতে যোগ করবার আমার বিশেষ কিছু নেই। সকালবেলা খবর পেলাম হরিপদ খুন হয়েছে। পুলিশ খবর পাঠিয়ে নিজে গেলুম তার বাসায়। দেখলুম শোবার ঘরের মেঝে এসে পড়ে আছে, রক্তে চারিদিক ভেসে যাচ্ছে। হত্যাকারী তার গলাটা এমন ভয়ঙ্করভাবে কেটেছে যে ভাবতেও আতঙ্ক হয়। গলার নলি কেটে চিরে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আপনারা অনেক হত্যাকাণ্ড নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এমন পাশবিক নৃশংসতা কখনো দেখেছেন বলে তো আমার মনে হয় না। এই পর্যন্ত বলে মহারাজ যেন সে ভয়ঙ্কর দৃশ্যটা পুনরায় প্রত্যক্ষ করে শিউরে চোখ মুদলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করলো, তার দেহে আর কোথাও কোনো আঘাত ছিল না? মহারাজ বললেন, ছিল, তার বুকে ছুরির একটা আঘাত ছিল। ডাক্তার বললেন ওই আঘাতে মৃত্যুর কারণ। গলার আঘাতগুলো তার পরের, অর্থাৎ হত্যাকারী প্রথমে তার বুকে ছুরি মেরে তাকে মর্মান্তিক আহত করে, তারপর তার গলা ওইভাবে ছিন্ন ভিন্ন করেছে। কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা ভাবুন তো। আমি শুধু ভাবি, কি উন্মত্ত আক্রোশের বশে মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন দিয়ে এমন হিংস্র জন্তুতে পরিণত হয়। কিছুক্ষণ আর কোনো কথা হলো না। মহারাজ বোধ করি মনুষ্য নামক অদ্ভুত জীবের অমানসিক দুষ্কৃতি করবার অফুরন্ত শক্তির কথাই ভাবতে লাগলেন। ব্যোমকেশ ঘাড় হেঁট করে চিন্তামগ্ন হয়ে রইল। সহসা ব্যোমকেশের অর্ধমোদিত চোখের দিকে আমার নজর পড়ল। সঙ্গে সঙ্গে আমিও উত্তেজিত হলাম। সেই দৃষ্টি বহুবার দেখেছি, ভুল হবার নয়। ব্যোমকেশ কোথাও একটা সূত্র পেয়েছে। মহারাজ অবশেষে মৌনভঙ্গ করে বললেন, আমি যা জানি আপনাকে বললাম। এখন আমার ইচ্ছে পুলিশ যা পারে করুক, সেই সঙ্গে আপনিও আমার পক্ষে থেকে কাজ করুন। এত বড় একটা নৃশংস হত্যাকারী যদি ধরা না পড়ে তাহলে সমাজের পক্ষে বিশেষ আশঙ্কার কথা। আপনার কোনো আপত্তি নেই তো? ব্যোমকেশ বলল, কিছু না, পুলিশের সঙ্গে আমার ঝগড়া নেই, বরং বিশেষ প্রণয় আছে। আপত্তি কিসের? আচ্ছা, হরিপদ শেষবার কবছর জেল খেটেছিল আপনি জানেন? মহারাজ বললেন, হরিপদের মুখে শুনেছিলাম আইনের কয়েক ধারা মিলিয়ে তার 14 বছর জেল হয়েছিল, কিন্তু জেলে শান্তশিষ্টভাবে থাকলে কিছু সাজা মাফ হয়ে থাকে, তাই তাকে 11 বছরের বেশি খাটতে হয়নি। ব্যোমকেশ প্রফুল্লভাবে বলল, বেশ চমৎকার। হরিপদের সম্বন্ধে আপনি আর কিছু বলতে পারেন না? মহারাজ বললেন, আপনি ঠিক কোন ধরনের কথা জানতে চান বলুন তো, দেখি যদি বলতে পারি। ব্যোমকেশ বলল, মৃত্যুর 2-4 দিন আগে তার আচার ব্যবহারে এমন কিছু লক্ষ্য করেছিলেন কি যা ঠিক স্বাভাবিক নয়? মহারাজ বললেন, হ্যাঁ, লক্ষ্য করেছিলাম। মৃত্যুর 3-4 দিন আগে একদিন সকালবেলা হরিপদ আমার কাছে বসে কাজ করতে করতে হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। তার ভাব দেখে আমার মনে হয়েছিল সে কোনো কারণে সে ভারী ভয় পেয়েছে। সে সময় আর কেউ আপনার কাছে ছিল না? মহারাজ একটু ভেবে বললেন, সেই সময় কতগুলি ভিক্ষার্থীর আবেদন আমি দেখছিলাম। ভিক্ষার্থী মানে ভিক্ষুক না, দরখাস্তকারী। যতদূর মনে পড়ে একজন দরখাস্তকারী তখন সেখানে উপস্থিত ছিল। তার সামনেই হরিপদ অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ। একটু নীরব থেকে ব্যোমকেশ বলল, যাক, আর কিছু? অন্য সময় কোনো বিশেষ ঘটনা স্মরণ করতে পারেন না? মহারাজ প্রায় 5 মিনিট গালে হাত দিয়ে বসে চিন্তা করলেন। তারপর বললেন, একটা সামান্য কথা মনে পড়ছে,
নিতান্তই অবান্তর ঘটনা, তবু বলছি আপনার যদি সাহায্য হয়। আপনি বোধহয় জানেন না, কয়েক বছর আগে আমার বাড়ি থেকে একটা দামি নীলা চুরি যায়। জানি বই কি। জানেন? তাহলে এও নিশ্চয়ই জানেন যে সেই নীলাটা ফিরে পাওয়ার জন্য আমি 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম। তাও জানি, তবে সে ঘোষণা এখনও বলবৎ আছে কিনা সেটা জানি না। মহারাজ বললেন, ঠিক ওই প্রশ্ন হরিপদও করেছিল। তখন সে আমার টাইপিস্ট, সবেমাত্র কাজে ঢুকেছে। একদিন হঠাৎ জিজ্ঞাসা করলো, মহারাজ, আপনার যে নীলাটা চুরি গিয়েছিল সেটা এখন ফিরে পেলে কি আপনি 2000 টাকা পুরস্কার দেবেন? তার প্রশ্নে কিছু আশ্চর্য হয়েছিলাম, কারণ এতদিন পরে নীলা ফিরে পাওয়ার আর কোনো আশাই ছিল না। পুলিশ আগেই হাল ছেড়ে দিয়েছিল। তো আপনি হরিপদর প্রশ্নের কী উত্তর দিয়েছিলেন? বলেছিলাম, যদি নীলা ফিরে পাই অবশ্যই দেব। ব্যোমকেশ তড়াক করে উঠে দাঁড়িয়ে বলল, মহারাজ, আর যদি আমি ওই প্রশ্ন করি তাহলে কি সেই উত্তরই দেবেন? মহারাজ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু। ব্যোমকেশ আবার বসে পড়ে বলল, আপনি হরিপদর হত্যাকারীর নাম জানতে চান? মহারাজের হতবুদ্ধি ভাব আরও বাড়ল। তিনি বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি হরিপদর হত্যাকারীর নাম জানেন নাকি? জানি, তবে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা আমার কাজ নয়। সে কাজ পুলিশ করুক। আমি শুধু তার নাম বলে দেব। তারপর তার বাড়ি তল্লাশ করে প্রমাণ বার করা বোধহয় শক্ত হবে না। অভিভূত কণ্ঠে মহারাজ বললেন, কিন্তু এই যে ভেলকিবাজির মতো মনে হচ্ছে। সত্যিই আপনি তার নাম জানেন? কি করে জানলেন? আপাতত অনুমান মাত্র, তবে অনুমান মিথ্যে হবে না। হত্যাকারীর নাম হয়েছে রমানাথ নিয়োগী। রমানাথ নিয়োগী? কিন্তু নামটা পরিচিত মনে হচ্ছে। হবারই তো কথা। বছর 10 আগে ইনি আপনার নীলা চুরি করে জেলে গিয়েছিলেন। সম্প্রতি জেল থেকে বেরিয়েছেন। মনে পড়েছে, কিন্তু সে হরিপদকে খুন করলে কেন? হরিপদর সঙ্গে তার কী সম্বন্ধ? সম্বন্ধ আছে, পুরনো কয়েকটা নথি ঘাটলেই সেটা বেরোবে। কিন্তু মহারাজ, বেলা প্রায় 11টা বাজে, আর আপনাকে ধরে রাখবো না। বিকেল 4টের সময় যদি দয়া করে আবার পায়ের ধুলো দেন, তাহলে সব জানতে পারবেন, আর হয়তো নীলাটাও ফিরে পেতে পারেন। আমি ইতিমধ্যেই সব ব্যবস্থা করে ফেলব। 2 নম্বর। হতভম্ব মহারাজকে বিদায় দিয়ে ব্যোমকেশ নিজেও বার হবার জন্য প্রস্তুত হতে লাগলো। জিজ্ঞাসা করলাম, এত বেলায় তুমি আমার কোথায় চললে? সে বলল, বেরোতে হবে, জেলের কিছু পুরনো কাগজপত্র দেখা দরকার। তাছাড়া অন্য কাজও আছে। কখন ফিরবো ঠিক নেই। যদি সময় পাই হোটেলে খেয়ে নেব। বলে ছাতা ও বর্ষাতি নিয়ে বিরামহীন বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। যখন ফিরে আসলো তখন বেলা 3টা। জামা জুতো খুলতে খুলতে বলল, বেজায় খিদে পেয়েছে, কিছু খাওয়া হয়নি। স্নান করে নি। পুটিরাম, চট করে কিছু খাওয়ার ব্যবস্থা কর। আজ ম্যাটেনি, ঠিক 4টের সময় অভিনয় আরম্ভ হবে। বিস্মিত ভাই বললাম, সে কি, কিসের অভিনয়? ব্যোমকেশ বলল, ভয় নেই, এই ঘরেই অভিনয় হবে। অজিত, দর্শকের জন্য আরও গোটা করো চেয়ার এ ঘরে এনে রাখো, বলে স্নান ঘরে ঢুকে পড়ল। স্নান আনতে আহার করতে বসলে বললাম, সমস্ত দিন কী করলে বলো? ব্যোমকেশ অনেকখানি অমলেট মুখে পুরে দিয়ে তৃপ্তির সঙ্গে চিবাতে চিবাতে বলল, জেল ডিপার্টমেন্টের অফিসে আমার এক বন্ধু আছেন। প্রথমে তার কাছে গেলুম। সেখানে পুরনো রেকর্ড বার করে দেখা গেল যে আমার অনুমান ভুল হয়নি। তোমার অনুমানটা কি? প্রশ্নে কর্ণপাত না করে ব্যোমকেশ বলতে লাগলো, সেখানকার কাজ শেষ করে বিধুবাবুর কাছে গেলাম। হরিপদর খুনটা তারই এলাকায় পড়ে। কেসের ইনচার্জ হচ্ছেন ইন্সপেক্টর পূর্ণবাবু। পূর্ণবাবুকে ব্যাপারটা বুঝিয়ে এবং বিধুবাবুর পদদ্বয়ে যথোচিত তেল প্রয়োগ করে শেষ পর্যন্ত কার্যোদ্ধার হলো। কিন্তু কার্যটাকেই তাই যে আমি কখনো জানি না। কার্যটা হচ্ছে প্রথমত রমানাথ নিয়োগীর ঠিকানা বার করা এবং দ্বিতীয়ত তাকে গ্রেপ্তার করে তার বাসা খানা তল্লাশ করা। ঠিকানা সহজেই বেরোলো, কিন্তু খানা তল্লাশে বিশেষ ফল হলো না। অবশ্য রমানাথের ঘর থেকে একটা বিষণাকৃতি ছোরা বেরিয়েছে, তাতে মানুষের রক্ত পাওয়া যায় কি না পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু যে জিনিস পাবো আশা করেছিলাম তা পেলাম না। লোকটার লুকিয়ে রাখার ক্ষমতা অসামান্য। কী জিনিস? মহারাজের নীলাটা। তারপর এখন কি করবে? এখন অভিনয় করব। রমানাথের কুসংস্কারে ঘা দিয়ে দেখব যদি কিছু ফল পাই। ওই বোধহয় মহারাজ এলেন। বাকি অভিনেতারাও এসে পড়ল বলে ঘড়ির দিকে তাকালো। আর কারা আসবে?
রমানাথ এবং তার রক্ষীরা, তারা এখানে আসবে? হ্যাঁ, বিধুবাবুর সঙ্গে সেই রকম ব্যবস্থাই হয়েছে। পুটিরাম, খাবারের বাসনগুলো সরিয়ে নিয়ে যাও। আর কিছু জিজ্ঞাসা করবার অবকাশ পেলাম না। মহারাজ এসে প্রবেশ করলেন। ঘড়িতে ঠং ঠং করে 4টে বাজল। দেখলাম মহারাজ রাজোচিত শিষ্টতা রক্ষা করেছেন। মহারাজকে সমাদর করে বসাতে না বসাতে আরও কয়েকজনের পদশব্দ শোনা গেল। পরক্ষণে বিধুবাবু, পূর্ণবাবু ও আরও 2-1 সাব ইন্সপেক্টর সঙ্গে রমানাথ প্রবেশ করল। রমানাথের চেহারায় এমন কোনো বিশেষত্ব নেই যা দৃষ্টি আকর্ষণ করে। চুরিবিদ্যায় পারদর্শী হতে হলে বোধহয় চেহারাটা নিতান্ত চলনসই হওয়া দরকার। রমানাথের মাথায় ছোট করে চুলছাটা, কপাল অপরিসর, চিবুক ছুচলো, চোখে সতর্ক চঞ্চলতা। তার গায়ে বহু বছরের পুরনো, সম্ভবত জেলে যাওয়ার আগেকার চামড়ার বোতামাটা 5 মিশালি রঙের স্পোর্টিং কোট আর পায়ে অপ্রত্যাশিত একজোড়া রবারের বুট জুতো দেখে সহসা হাস্যরসের উদ্রেক হয়। ইনি যে একজন সাংঘাতিক ব্যক্তি সে সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ হয় না। ব্যোমকেশ আঙ্গুল নির্দেশে তাকে দেখিয়ে বলল, মহারাজ, লোকটিকে চিনতে পারেন কি? মহারাজ বললেন, হ্যাঁ, এখন চিনতে পারছি। এই লোকটাই সেদিন ভিক্ষে চাইতে গিয়েছিল। বেশ, এখন তাহলে আপনারা সকলে আসন গ্রহণ করুন। বিধুবাবু মহারাজের সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে। আসুন, আপনি মহারাজের পাশে বসুন। রমানাথ, তুমি এখানে বসো বলে ব্যোমকেশ রমানাথকে টেবিলের ধারে একটা চেয়ার নির্দেশ করে দিল। রমানাথ বাং নিষ্পত্তি না করে উপবেশন করল। 2 সাব ইন্সপেক্টর তার 2 পাশে বসলেন। বিধুবাবু অভ্রভেদী গাম্ভীর্য অবলম্বন করে কটমট করে চারদিকে তাকাতে লাগলেন। এই সময় আইন বিগঠিত ব্যাপার ঘটতে দিয়ে তিনি যে ভিতরে ভিতরে অতিশয় অস্বস্তি বোধ করছেন তা তার ভাবভঙ্গিতে প্রকাশ পেতে লাগলো। কারণ সমস্ত অপরাধী তিনি একজনের ঘরে এসছে, আইনত ঠিক না। সকলে উপবিষ্ট হলে ব্যোমকেশ টেবিলের সম্মুখে বসল। বলল, আজ আমি আপনাদের একটা গল্প বলবো। অজিতের গল্পের মতো কাল্পনিক গল্প নয়, সত্য ঘটনা। যতদূর সম্ভব নির্ভুলভাবে বলবার চেষ্টা করব। যদি কোথাও ভুল হয় রমানাথ সংশোধন করে দিতে পারবে। রমানাথ ছাড়া আরেকজন এ কাহিনী জানত, কিন্তু সে আজ বেঁচে নেই। এইটুকু ভূমিকা করে ব্যোমকেশ তার গল্প আরম্ভ করল। রমানাথের মুখ কিন্তু নির্বিকার হয়ে রইল। সে মুখও তুলল না, একটা কথাও বলল না। নির্লিপ্তভাবে আঙ্গুল দিয়ে টেবিলের উপর দাগ কাটতে লাগলো। রমানাথ জেলে যাওয়ার পর থেকে গল্প আরম্ভ করছি। রমানাথ জেলে গেল, কিন্তু মহারাজের নীলাটা সে কাছছাড়া করল না, সঙ্গে করে নিয়ে গেল। কী কৌশলে সকলের সতর্ক দৃষ্টি এড়িয়ে নিয়ে গেল তা আমি জানি না, জানবার চেষ্টাও করিনি। রমানাথ ইচ্ছে করলে বলতে পারে। পলকের জন্য রমানাথ ব্যোমকেশের মুখের দিকে চোখ তুলেই আবার নিবিষ্ট মনে টেবিলে দাগ কাটতে লাগলো। ব্যোমকেশ বলতে লাগলো, রমানাথ অনেক ভালো ভালো দামি জহরত চুরি করেছিল, কিন্তু তার মধ্যে থেকে কেবল মহারাজের রক্তমুখী নীলাটাই কেন সঙ্গে রেখেছিল তা অনুমান করাই দুষ্কর। সম্ভবত পাথরটা একটা স্বর্ণমোহনী শক্তি ছিল। জিনিসটা দেখতেও চমৎকার, গাঢ় নীল রঙের একটা হীরা, তার ভিতর থেকে রক্তের মতো লাল রং ফুটে বেরোচ্ছে। রমানাথ সেটা সঙ্গে নেবার লোভ সামলাতে পারেনি। পাথরটা খুব পয়মন্ত, একথাই সম্ভবত রমানাথ শুনেছিল। দুর্নিয়তি যখন মানুষের সঙ্গ নেয় তখন মানুষ তাকে বন্ধু বলেই মনে করে। যা হোক, রমানাথ আলিপুর জেলে রইল। কিছুদিন পরে পুলিশ জানতে পারল যে নীলাটা তার কাছেই আছে। যথাসময় রমানাথের সেল খানা তল্লাশ হলো। রমানাথের সেলে আরেকজন কয়েদি ছিল, তাকেও সার্চ করা হলো, কিন্তু নীলা পাওয়া গেল না। কোথায় গেল নীলাটা? রমানাথের সেলে যে দ্বিতীয় কয়েদি ছিল তার নাম হরিপদ রক্ষিত। হরিপদ পুরনো ঘাগি আসামি, ছেলেবেলা থেকে জেল খাটছে। তার অনেক গুণ ছিল। যারা জেলের কয়েদি নিয়ে ঘাটাঘাটি করেছেন তারাই জানেন এক জাতীয় কয়েদি আছে যারা নিজেদের গলার মধ্যে পকেট তৈরি করে। ব্যাপারটা শুনতে খুবই আশ্চর্য, কিন্তু মিথ্যে নয়। কয়েদিরা টাকা করে জেলে নিয়ে যেতে পারে না তো, অথচ তাদের মধ্যে বেশিরভাগই নেশাখোর। তাই ওয়ার্ডারদের ঘুষ দিয়ে বাইরে থেকে মাদকদ্রব্য আনাবার জন্য টাকার দরকার হয়। গলায় পকেট তৈরি করার ফন্দি এই প্রয়োজন থেকে উৎপন্ন হয়েছে। যারা কাঁচা বয়স থেকে জেলে আছে তাদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। প্রবীণ পুলিশ কর্মচারী মাত্র এসব কথা জানেন। তো হরিপদ ছেলেবেলা থেকে জেল খাটছে, সে নিজের গলায় পকেট তৈরি করেছিল। রমানাথ যখন তার সেলে গিয়ে রইল তখন দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেল।
ক্রমে হরিপদর পকেটের কথা রমানাথ জানতে পারল। তারপর একদিন হঠাৎ পুলিশ জেলে হানা দিল। সেলের মধ্যে নীলা লুকাবার জায়গা নেই। রমানাথ নীলাটা হরিপদকে দিয়ে বলল, তুমি এখন গলার মধ্যে লুকিয়ে রাখো। হরিপদকে সে নীলাটা আগেই দেখিয়েছিল এবং হরিপদরও সেটার ওপর দারুণ লোভ জন্মেছিল। সে নীলাটা নিয়ে টপ করে গিলে ফেলল। তার কণ্ঠনালীর মধ্যে নীলাটা গিয়ে রইল। বলা বাহুল্য, পুলিশ এসে যখন তল্লাশ করল তখন কিছুই পেল না। এই ঘটনার পরদিনই হরিপদ হঠাৎ অন্য জেলে চালান হয়ে গেল। জেলের রেকর্ডে তার উল্লেখ আছে। হরিপদ ভারী সুবিধা হলো। সে বিশ্বাসঘাতকতা করল। যাবার আগে নীলাটা রমানাথকে ফিরিয়ে দিয়ে গেল না। রমানাথ কিছু বলতে পারল না। চোরের মার কান্না তো কেউ শুনতে পায় না। সে মন গুমড়ে রয়ে গেল। মনে মনে তখন থেকেই বোধ করি ভীষণ প্রতিহিংসার সংকল্প আটতে লাগলো। এই সময় লক্ষ্য করলাম রমানাথের মুখের কোনো বিকার ঘটেনি, কিন্তু রগ ও গলার শিরা দপদপ করছে। দুই চক্ষু রক্তাভ হয়ে উঠছে। ব্যোমকেশ বলে চলল। তারপর একে একে 10টি বছর কেটে গেছে। 6 মাস আগে হরিপদ জেল থেকে মুক্তি পেল। মুক্তি পেয়েই সে মহারাজের কাছে এলো। তার ইচ্ছে ছিল মহারাজের সঙ্গে পরিচিত হয়ে ক্রমে নীলাটা তাকে ফেরত দেবে। বিনামূল্যে নয়, 2000 টাকা পুরস্কারের কথা সে জানত। ও নীলা অন্যত্র বিক্রি করতে গেলে ধরা পড়ে যেতে হবে, তাই সে চেষ্টাও সে করল না। কিন্তু প্রথম থেকে মহারাজ তার প্রতি এমন সদয় ব্যবহার করলেন যে সে ভারী লজ্জায় পড়ে গেল। তবু সে একবার নীলার কথা মহারাজের কাছে তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত নীলার বদলে মহারাজের কাছ থেকে টাকা আদায় করতে তার বিবেকে বেঁধে গেল। মহারাজের দয়ার গুণে হরিপদের মতো লোকের মনেও যে কৃতজ্ঞতার সঞ্চার হয়েছিল, এটা বড় কম কথা নয়। ক্রমে হরিপদর দিন ঘনিয়ে আসতে লাগলো। 10 দিন আগে রমানাথ জেল থেকে মুক্তি পেয়ে বেরোলো। হরিপদ কোথায় তা সে জানতো না, কিন্তু এমনি দৈবের খেলা যে 4 দিন যেতে না যেতেই মহারাজের বাড়িতে রমানাথটা দেখা পেয়ে গেল। রমানাথকে দেখার ফলেই হরিপদ অসুস্থ হয়ে পড়েছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়বার তার আর কোনো কারণ ছিল না। সে যে প্রতিহিংসার আগুন 10 বছর ধরে রমানাথের বুকে ধিকি ধিকি জ্বলছিল, তা একেবারে দুর্বার হয়ে উঠল। হরিপদর বাড়ির সন্ধান সে সহজেই বার করল। তারপর সেদিন রাত্রে গিয়ে এ পর্যন্ত বোমকে সকলের দিকে ফিরে ফিরে গল্প বলছিল। এখন বিদ্যুৎ বেগে রমানাথের দিকে ফিরল। রমানাথ মন্ত্রমুগ্ধ সাপের মতো নিষ্পলক চোখে ব্যোমকেশের দিকে তাকিয়েছিল। ব্যোমকেশ তার দিকে অঙ্গুলি নির্দেশ করে চাপা তীব্র স্বরে বলল, রমানাথ, সে রাত্রে হরিপদর গলা ছিঁড়ে তার কণ্ঠনালীর ভিতর থেকে তুমি নীলা বার করে নিয়েছিলে। সে নীলা কোথায়? রমানাথ ব্যোমকেশের চক্ষু হইতে চক্ষু সরাতে পারল না। সে একেবারে জীব দ্বারা তার ঠোঁট চেটে নিল। একবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো। তারপর যেন অসীম বলে নিজেকে ব্যোমকেশের সম্মোহন দৃষ্টির নাগপাশ থেকে মুক্ত করে নিয়ে বিকৃত কণ্ঠে বলে উঠল, আমি জানি না, হরিপদকে আমি খুন করিনি। হরিপদ কার নাম জানি না। নীলা আমার কাছে নেই। বলে আরক্ত বিদ্রোহী চোখে তাকিয়ে সে 2 হাত বুকের ওপর চেপে ধরল। ব্যোমকেশের আঙুল তখনও তার দিকে নির্দেশ করেছিল। আমাদের মনে হতে লাগলো যেন একটা মর্মগ্রাসী নাটকের অভিনয় দেখছি। 2 প্রবল ইচ্ছা শক্তি পরস্পরের সঙ্গে মরণাত্মক যুদ্ধ করছে। শেষ পর্যন্ত কে জয়ী হবে তা দেখবার একাগ্র আগ্রহে আমরা চিত্রার্পিতের মতো বসে রইলাম। ব্যোমকেশের কণ্ঠস্বর একটা ভয়ঙ্কর দৈববাণীর সুর ঘনিয়ে আসলো। সে রমানাথের দিকে ঈষৎ ঝুঁকে পূর্ববৎ তীব্র অনুচ্চস্বরে বলল, রমানাথ, তুমি জানো না কি ভয়ানক অভিশপ্ত ওই রক্তমুখী নীলা, তাই ওর মোহ কাটাতে পারছো না। ভেবে দেখো, যতদিন তুমি ওই নীলা চুরি না করেছিলে ততদিন তোমাকে কেউ ধরতে পারেনি। নীলা চুরি করেই তুমি জেলে গেলে। তারপর হরিপদর পরিণামটাও একবার ভেবে দেখো। সে গলার মধ্যে নীলা লুকিয়ে রেখেছিল। তার গলার কি অবস্থা হয়েছিল তা তোমার চেয়ে বেশি আর কেউ জানে না। এখনও যদি নিজের ইষ্ট চাও, ওই সর্বনাশা নীলা ফেরত দাও। নীলা নয়, ও কেউটে সাপের বিষ। যদি হাতে নীলা পড়ো, তোমার হাতে হাতকড়া পড়বে। যদি গলায় পড়ো, ওই নীলা ফাঁসির দড়ি হয়ে তোমার গলা চেপে বসবে। অব্যক্ত একটা শব্দ করে রমানাথ উঠে দাঁড়ালো। তার মনের ভিতর কীরকম প্রবল আবেগের সৃষ্টি হয়েছিল তা আমরাও সম্যক বুঝতে পারিনি। পাগলের মতো সে একবার চারিদিকে চাকালো। তারপর নিজের কোটের চামড়ার বোতামটা
সজোরে ছিঁড়ে দূরে ফেলে দিয়ে চিৎকার করে উঠল, চাই না, চাই না, এই নাও নীলা, আমাকে বাঁচাও বলে একটা দীর্ঘ শিহরিত নিঃশ্বাস ফেলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ব্যোমকেশ কপাল থেকে ঘাম মুছল। দেখলাম তার হাত কাঁপছে। ইচ্ছাশক্তির যুদ্ধে সে জয়ী হয়েছে বটে, কিন্তু অবলীলাক্রমে নয়। রমানাথের নিক্ষিপ্ত বোতামটা ঘরের কোণে গিয়ে পড়েছিল। সেটা তুলে নিয়ে তার খোলস ছাড়াতে ছাড়াতে, কাপড় দিয়ে সেলাই করা থাকে না বোতাম, খোলস ছাড়াতে ছাড়াতে ব্যোমকেশ স্খলিত স্বরে বলল, মহারাজ, এই নিন আপনার রক্তমুখী নীলা। শেষ। রক্তমুখী নীলা ব্যোমকেশের লেখা, ব্যোমকেশের চরিত্রের ওপরে শরদিন্দুর লেখা এখানেই শেষ।